লেখিকা সুনেত্রা ব্যানার্জির মোহ। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। চারিদিকে জামাকাপড়, ওয়াইনের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অফিস থেকে এসে অভিরূপকেই তুলে গুছিয়ে রাখতে হচ্ছে। মহারানীর কি আর অত সময় আছে? তিনি নিশ্চিত এখন বইপত্র ছড়িয়ে বসে আছেন। সামনে কলেজের ফাইনাল পরীক্ষা। অভিরূপই বারণ করেছে ঘরের কোনো কাজ করতে। ঘর মানে আর কি, ভাড়া বাড়ি। বন্ধু সাম্যর কাকুর বাড়িতে দোতলায় একটা ঘর, সামনে এক ফালি বারান্দা আর লাগোয়া টয়লেট খালি ছিল, বাকিটা ছাদ। সেটাই অল্প ভাড়ায় পেয়ে গেছে। সাম্য অনেক সাহায্য করেছে সব ব্যবস্থা করতে। বারান্দায় একটা ছোট্ট রান্না করার ব্যবস্থা, বাসনকোসন তো হাতে গোনা কয়েকটা। সাম্য সাহায্য না করলে তানিশাকে নিয়ে বিয়ের পর কোথায় উঠত অভি জানে না। বাড়িতে বাবা মা দিদি কেউ মেনে নেয়নি এই বিয়েটা। মা অন্ন জল ত্যাগ করেও অভিকে আটকাতে পারেনি। বাবা বলেছিল যদি ওই বেজাতের মেয়েকে বিয়ে করতে হয় তাহলে আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখা চলবে না। রাখেনি সম্পর্ক, সব বাধা ছিন্ন করে বেরিয়ে চলে এসেছে অভি তানিশার জন্য। দিদি ফোনে অনেক কান্নাকাটি করেছে, অনেক বোঝানোর চেষ্টা করেছে আদরের ছোট ভাইকে। বিয়ের দুদিন আগেও যখন সাম্য আর রাহুলের সাথে বিয়ের প্রয়োজনীয় মার্কেটিংগুলো সারছিল, তখন দিদি ফোন করেছিল। অভি দিদিকে সোজা বলে দিয়েছে যে আর একবার ফোন করে বিয়ে ভাঙার চেষ্টা করলে সে ওর নাম্বার ব্লক লিস্টে ফেলতে বাধ্য হবে। শেষে দিদির ফোন কাটার সময় মায়ের কান্নার আওয়াজ পাচ্ছিল। সব বোঝে অভি। আসলে গোল টেবিল চলছে বাড়িতে বিয়ে আটকানোর জন্য, তানিশাকে বাড়ির বউ হতে না দেবার জন্য। তানিশাকে ছাড়া যে অভি বাঁচবে না। ওই গোলাপ পাপড়ির মতো ঠোঁট, টানা টানা চোখ, নির্মেদ ছিপছিপে চেহারার তানিশাকেও চোখে হারায়। অভি বরাবরের কৃতি ছাত্র, মাধ্যমিকে জেলায় প্রথম আর উচ্চ মাধ্যমিকেও চোখ ধাঁধানো নম্বর। অঙ্কে দুটোতেই 100-100। বাবার ইচ্ছের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং না পড়ে ফিজিক্স অনার্সে ভর্তি হয়েছিল। ইচ্ছে ছিল অধ্যাপনা করার। এখন ভাবে বাবার কথায় ইঞ্জিনিয়ারিং পড়লেই হয়তো ভালো হতো। জয়েন্টে যা র্যাঙ্ক ছিল তাতেই রাজ্যেই যে কোনো ভালো কলেজে হয়ে যেত। সাম্য ওর থেকে অনেক নিচে র্যাঙ্ক করেও বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে নামি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছে। অভি মাস্টার্স কমপ্লিট করে নেটের প্রস্তুতি নিচ্ছে 2 বছর ধরে। এই দেশে জেনারেল ক্যাটাগরির মানুষদের বেশি সংগ্রাম করতে হয় বই কি। বাবা তো এখানেও তানিশার দোষ দেয়, বলে তানিশা আসার পর থেকে অভির কেরিয়ারে ধ্বংস নেমেছে। না হলে অভির মতো মেধার ছেলের চোখ বুজে নেট ক্লিয়ার করে ফেলা উচিত। অভি বরাবরই কৃতি ছাত্র হওয়ায় অনেকেই অঙ্ক করতে আসতো ওর কাছে। অভিও কঠিন কঠিন অঙ্ক জলের মতো সোজা করে বুঝিয়ে দিত ওদের। কলেজে ভর্তি হবার পর থেকেই বাড়িতে সিরিয়াসলি ম্যাথ আর ফিজিক্সের কোচিং দিতে শুরু করলো অভি। সেখানেই ভর্তি হতে আসে তানিশা। 9 থেকে 10-এ উঠতে অঙ্কে ফেল। সাধারণত এরম ছাত্রছাত্রীদের অভি পড়ায় না, নিজের পড়া করে এদের পেছনে খাটাখাটনি করার সময় দিতে পারে না। কিন্তু তানিশার বাবার বারংবার অনুরোধে শেষ অবধি রাজিও হয়। তানিশাকে অঙ্ক করাতে গিয়ে অল্প কদিনেই অভি বুঝেছিল এর পড়াশোনা করার কোনো ইচ্ছেই নেই। কিন্তু মাথায় অনেক বুদ্ধি আর বেশ স্ট্রিট স্মার্ট। অ্যালজেব্রার প্রবলেম সলভ করার থেকে নিজের কেশ রাশি যত্ন নিতে সে বেশি আগ্রহী। সকাল 6টার ব্যাচে হোমওয়ার্ক না করে আনলেও আইলাইনারটা পরিপাটি করে পড়ে আসতে কোনোদিনও ভুলত না। অভি বকলেই বড় বড় কাজল লাগানো চোখ দুটো জলে ভরে উঠত। সেদিকে তাকালে অভির বুকটা মোচড় দিয়ে উঠত। অভি বুঝল এভাবে মেয়েটাকে দিয়ে অঙ্ক করানো যাবে না। ও যে সবার থেকে আলাদা। শুরু হলো স্পেশাল কেয়ার, এক্সট্রা ক্লাস আর অভির চ্যালেঞ্জ তানিশাকে অঙ্কে পাশ করানোর। অভির ফিজিক্স অনার্সে লেখাপড়া থেকেও তানিশাকে অঙ্কে পাশ করানো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তানিশাও মন রেখেছিল অভির। 60-70 নম্বর পেয়ে মাধ্যমিকের টেস্ট অবধি উতরে গেছিল। ততদিনে অভি তানিশাতে মজে গেছে। তানিশার সামনে থাকলে অভির অবাধ্য চোখ দুটো ঠোঁটের ওপরের তিলটাতে আটকে যায়। কষ্ট করে ওর কাজল কালো চোখ থেকে চোখ সরিয়ে সরিয়ে থাকে অভি। তানিশার ক্লাস মিস হবে বলে বাড়ির সবার সাথে পুরী বেড়াতে গেল না অভি। দিদির বিয়ে ঠিক হয়েছিল, তাই বাবা মা পুরীতে গিয়ে পুজো দিয়ে আসতে চেয়েছিল। অভি নিজের পড়া চাপের বাহানা করে থেকে গেল। সামনে মাধ্যমিক, রোজই আসতে লাগলো তানিশা। কখনো 10-এর ব্যাচের সাথে, কখনো একা।
পরীক্ষার 15 দিন আগে এক দুপুরে একাই টেস্ট পেপার সলভ করতে এসেছিল তানিশা। অভি বলল, তানি তুই এবার বাড়িতে পড় ভালো করে, অঙ্ক ভালোই পারছিস তো, কিছু অসুবিধা হলে ফোন করিস। 10-এর ব্যাচটাকে তো আগের সপ্তাহ থেকে আসতে বারণ করে দিয়েছি। কেন অভিদা, আমাকে বেশি সময় দিচ্ছ কেন? বলে তানিশা অপলক চেয়ে রইল অভির দিকে। অভি চোখ সরিয়ে কোনো রকমে হেসে জবাব দিল, কেন কি তুমি অঙ্কে গাড্ডা? তানিশা বলল, সেটা তো আসল কারণ নয়। মানে? জবাব না দিয়ে তানিশা নিজের নরম ঠোঁট দিয়ে চেপে ধরল অভির নিচের ঠোঁটটাকে। অভির আশ্চর্যের ঘোর কাটতেই সে তানিশাকে এক ঝটকায় নিজের থেকে আলাদা করল। অভির ফর্সা মুখ টকটকে লাল, ঘটনার আকস্মিকতায় তানিশাও অল্প অল্প হাঁপাচ্ছে, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে অভির দিকে। অভি ওর চোখে চোখ না মিলিয়ে বলল, তুই বাড়ি যা। তানিশা তবু নড়ল না, বসে রইল চেয়ারে। বলল, তোমাকে আজ বলতেই হবে যে কেন তুমি আমার স্পেশাল কেয়ার নাও। তুই বাড়ি যা। তোমাকে আমার দিব্যি রইল অভিদা। এক চড় মারব, লেখাপড়া নেই, শুধু পাকামি, বাড়ি যা বলছি। তানিশার সে মায়াবী বড় বড় চোখ দুটো জলে ভরে উঠল। অভি ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো, কিন্তু সে কিছু বলার আগেই দুমদাম করে তানিশা বেরিয়ে গেল। অভি বুঝে উঠতে পারল না যে কি করা উচিত, তবে তানিশাকে যে আর মাথায় চড়তে দেওয়া উচিত হবে না সেটা ভালোই বুঝতে পারল। অভি নিজের পড়াশোনার দিকে মন দেবার চেষ্টা করল। পড়ানোর দিকে মন দিতে গিয়ে নিজের পড়ায় অনেক ক্ষতি করেছে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর দিকেও যত্ন নিতে হবে বেশি করে। কিন্তু 2-3 দিন যেতে না যেতেই অভির মনটা আনচান করতে লাগলো তানিশার জন্য। মেয়েটাকে দুঃখ দিয়েছে ও। চোখের সামনে জলে ভরা ওই বড় বড় চোখ দুটোই ভেসে উঠত, যেন বলতে চাইতো, আমাকে দূরে ঠেলে দিও না অভিদা। অভিকে কুড়ে কুড়ে খেতে লাগলো তানিশার ভাবনা। অবশেষে অঙ্ক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে জানার অছিলায় ওকে ফোন করলো অভি। ফোন বার 3 রিং হয়ে গেল। অভিমানী অপর প্রান্ত ধরল না। সে রাতে অভি স্বপ্ন দেখল, একটা বড় জলাশয়, আর তার মাঝখানে একটা বড় পাথরের ওপর এক রাজকুমারী বসে আছে। রাজকুমারীর বড় বড় সুন্দর 2টি চোখ যেন অনেক কিছু বলতে চায়। হঠাৎ জল বাড়তে থাকে জলাশয়ে, আর পাথরটা ডুবে যেতে থাকে। রাজকুমারী জলে ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে তার দিকে, কিন্তু সে কিছু করার আগেই জল এসে ভাসিয়ে নিয়ে যায় রাজকুমারীকে। ধর্মর করে উঠে বসে অভি। গলা শুকিয়ে গেছে, মনটা বড্ড আনচান করছে। সকালের ব্যাচটা জলদি শেষ করলো আজ। কলেজ যাবার পথে তানির খোঁজ নিয়ে যাবে একবার। ওর বাড়ি তো ঠিক চেনে না, কিন্তু এটা জানে যে বইমেলার মাঠের কাছে থাকে, আর ওর বাবার হোমিওপ্যাথি ওষুধ দোকান আছে বাড়ির সামনে, তাই চিনে নিতে কোনো অসুবিধাই হবে না। খেতে খেতে বেরোতে সেই দেরি হয়ে গেল। দিদির হবু শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল, কিছু জরুরি কথা চলছিল। তাও অভির তাড়া দেখে মা ভাবল প্র্যাকটিক্যাল ক্লাস আছে হয়তো, খেতে দিয়ে দিল কোনো রকমে। রিক্সা নিয়ে বইমেলার মাঠ পৌঁছতেও সময় লাগলো বেশ কিছুটা, তবে তানিশার বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। তানিশার বাবা বললেন, আরে মাস্টার মশাই ভেতরে যান, আপনার ছাত্রী পড়াশোনা করছে মন দিয়ে। অভি ভেতরে ঢুকলো। ঘরে দারিদ্র্যের ছাপ ঢাকার চেষ্টা স্পষ্ট। 2টো ঘরের একটা ঘর তানিশার দখলে। খাতা বই ছড়িয়ে খাটের ওপর আধশোয়া হয়ে পড়ছিল তানিশা। অভিকে দেখে উঠে বসল। কি ব্যাপার, পড়াশোনা কেমন চলছে? এত পড়ছিস যে ফোন ধরার সময় নেই। ফোন মা নিয়ে নিয়েছে, বলেছে পরীক্ষার পর দেবে। তুমি হঠাৎ এখানে? তানির চোখে খুশির রেশ না দেখে বেশ আহত অভি, একটু যেন আড়ষ্ট। বলল, না, তুই কেমন অঙ্ক করছিস দেখতে এলাম। তুমি যা শিখিয়েছ তাতে পাশ করে যাব, তোমার নাম ডোবাবো না, চিন্তা করো না। এজন্যই আমার স্পেশাল কেয়ার নিতে তো, আমি তোমার রেকর্ড ভাঙতে দেব না। না তানি, তুই ভুল বুঝছিস, আমি সেটা বলতে চাইনি। তবে কি, আর কি কারণ তোমার এখানে আসার? অভি কিছু বলার আগেই তানির মা ভেতরে ঢুকলেন। জিজ্ঞেস করলেন চা খাবে কিনা। অভি বিনীতভাবে না বলল। তানির মা এটা ওটা কথা বলতে লাগলেন। এরপর তানিও আলাদা করে কথা বলার কোনো আগ্রহ দেখালো না। অভির মনে হতে লাগলো সে আবেগের বশে এখানে এসে ঠিক করেনি। কলেজ আছে বলে তাড়াতাড়ি উঠে পড়ল। রাজকুমারীর বড় বড় চোখ দুটি আজ অভিমানে মাখামাখি ছিল। অভি আর পা বাড়ায়নি ওই রাস্তায়। ধীরে ধীরে মন দিয়েছে নিজের পড়াশোনায়। মাধ্যমিক শেষে একদিন ফোন এলো তানিশার, অভিদা আজ একবার দেখা করবে।
তোর অঙ্ক পরীক্ষা কেমন হলো জানালি না তো? হ্যাঁ, সেটা বলার জন্যই তো দেখা করতে চাইছি। সেটা ফোনে বলা যায় না? আচ্ছা, আমার সঙ্গে দেখা করতে অসুবিধা আছে বুঝি? সেরকম কিছু নয়, আমার উচ্চ মাধ্যমিকের ব্যাচগুলো আসবে, ওদের পরীক্ষা তো সামনে। বেশি সময় নেব না তোমার অভিদা, একটিবার স্টেশনের পাশের ক্যাফেটায় এসো, 4টে নাগাদ। তোমার ব্যাচ তো 5টায়। আচ্ছা, দেখছি। আজকে দিদির বিয়ের নেমন্তন্ন করতে যেতে হবে পাড়ায়, কথা দিতে পারছি না। আমি 4টেতে ক্যাফেতে তোমার ওয়েট করব। ফোন কেটে দিল তানিশা। মহান আছরবান্দা মেয়ের পাল্লায় পড়েছে অভি। 4:30 নাগাদ ক্যাফে পৌঁছে দেখল তানিশা কোনার একটি টেবিলে বসে আছে আর ভয়ে ভয়ে আশপাশটা দেখছে। অভিকে দেখে যেন বুকে বল পেল। বল, কত নাম্বার কারেক্ট করেছিস? 75% তো পাবই, যা মনে হচ্ছে। বাহ, আমি 85% আশা করেছিলাম। ঠিক আছে, তোকে ডিসকাউন্ট দিলাম না হয়। বল, কি খাবি? আমার ছাত্রছাত্রীরা বলে এই ক্যাফের ফিশ ফ্রাই নাকি দারুণ। আমি তো আজ খেতে আসিনি অভিদা। লজ্জা পাস না, আমি খাওয়াচ্ছি। তুমি এখনও রাগ করে আছো? তোমার বাড়ি থেকে সেদিন আসার পর কিছু ভালো লাগতো না। মোবাইলে শুধু তোমার ছবি দেখতাম। মা একদিন রেগে গিয়ে মোবাইল নিয়ে নিল, বলল ভালো নম্বর পেয়ে পাশ না করলে আমাকে আর পড়াবে না। বাবার দোকান তো তেমন ভালো চলে না। আমার সব রাগ গিয়ে পড়ল তোমার ওপর। আমি জানি কেন তুমি সেদিন ছুটে এসেছিলে। আমি যেমন তোমাকে না দেখে থাকতে পারি না, তেমন তুমিও পারো না, শুধু বলতে ভয় পাও। কিন্তু আমি ভয় পাই না। আই লাভ ইউ অভিদা। আই নো ইউ অলসো লাভ মি। এক চড় মারবো পাকামি করলে। হিন্দি সিনেমা দেখে দেখে এসব শিখছো না? আমি তোমার শিক্ষক, এটা মনে রেখো। অনেক বয়সে বড়। কেন, শিক্ষককে কি ভালোবাসা যায় না? না, শুধু সম্মান করা যায়। সামনের মাসে আমার দিদির বিয়ে, এই নে কার্ড। তোদের ব্যাচের সবাই আসবে, পারলে আসিস, আমার ভালো লাগবে। চলি। জল এতদূর গড়াবে অভি ভাবেনি। বেরিয়ে গেল সে ক্যাফে থেকে। তানিশার চোখের দিকে তাকানোর ভুল সে আর করল না। অভির ব্যস্ততা এখন তুঙ্গে। আজ দিদির আইবুড়ো ভাত, কাল গায়ে হলুদ বিয়ে। অভির সব বন্ধুরা সকাল সকালই এসে গেছে। মনে হচ্ছে ওদের সবার দিদির বিয়ে। ওরা মানে রাতুল, মনোময়, ঐন্দ্রিলা, তনয় আর অদিতি। ওরা 6 জন অভিন্ন হৃদয় বন্ধু। কলেজে ওদের এই গ্যাংটা বেশ ফেমাস। ওরা প্রায় আসে অভির বাড়ি। অভির বাবা মা দিদির কাছে ওরা বাড়ির সদস্যের কম নয়। ঐন্দ্রিলা আর অদিতি আবার রাতে মেহেন্দি অনুষ্ঠানের প্ল্যান করেছে। ওরা বড় বাজার থেকে অনেক মেহেন্দির কোণ কিনে এনেছে। আইবুড়ো ভাত অনুষ্ঠানে সবাই হইচই করছে। অদিতি দেখল অভি এক কোণে চুপ করে বসে আছে। কিরে অভি, দিদি ভাইয়ের আইবুড়ো ভাত হচ্ছে আর তুই এখানে কি করছিস? বড্ড কষ্ট হচ্ছে রে, দিদিকে ছাড়া কখনো থাকিনি। বোকা ছেলে, তুই এখানে মন খারাপ করে থাকলে দিদি কত কষ্ট পাবে বলতো? আর দিদির নতুন বাড়ি তো মেট্রো করে মোটে 5টা স্টেশন। কলেজ থেকে আমরা চলে যাব দিদির বাড়ি দল বেঁধে। যা, এখন ক্যামেরাম্যান এসেছে, ফটো তোল। হ্যাঁ, তুইও চল। আমি দিদির সাথে অন্তত 100টা ছবি তুললাম। হ্যাংলা কোথাকার, এক চড় খাবি। অভি হাসতে হাসতে এগিয়ে গেল দিদির দিকে। অদিতি তাকিয়ে আছে ওই দিকে। ঐন্দ্রিলা এসে পাশে বসল। আচ্ছা, তো এখানে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? কিসের জল? অভি মন খারাপ করে বসেছিল। জানি, তুই যখন ফটো তুলতে ব্যস্ত ছিলি, আমরা অনেকবার এসেছি ওকে ডাকতে, আমাদের ফেরত পাঠিয়ে দিল। তুই বলতেই কেমন চলে গেল। থাম তো, জানিস তো দিদি ওর প্রাণ। আর তোর প্রাণও। কবে বলবি দিদি মনের কথা অভিকে? চুপ করে, বাড়ি ভর্তি লোক, কেউ শুনতে পাবে। দিদি, সময় থাকতে বলে দে মনের কথা, তোর চেয়ে ভালো কেউ বোঝে না অভিকে। বলবো রে, সব বলবো। ওর অনেক স্বপ্ন, ও অনেক বড় জায়গা থেকে রিসার্চ করবে। আমার জন্য যদি ওর পড়াশোনার ক্ষতি হয়, তাহলে যে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। ঠিক সময় বলবো আমি ওকে। তনয় ওদের দুটিকে বকবক করতে দেখে বলল, ওরে মেয়েরা সেজেগুজে দাঁড়িয়ে না থেকে কাজে একটু হাত লাগা না। ওদের কথা আর এগোলো না। সবাই যোগ দিল ফটো সেশনে। রাতে মেহেন্দি অনুষ্ঠান জমে উঠল। ঐন্দ্রিলা অদিতির হাতের মেহেন্দিতে অভির নামের আদ্যক্ষর লিখে দিল। অদিতি লজ্জা পেয়ে হাত লুকিয়ে ফেলল। গায়ে হলুদেও ছাড় পেল না বেচারি অদিতি ঐন্দ্রিলাদের হাত থেকে। ওর হাজার মানা সত্ত্বেও অভির গায়ে লাগানো হলুদ এনে ওরা লাগিয়ে দিল অদিতির গায়ে। তবে অদিতির কথা রেখেছিল ওরা। এই ব্যাপারে অভি কিছু জানতে পারেনি।
বন্ধুদের ওপর কপট রাগ দেখালেও অভির গায়ে লাগানো হলুদের ছোঁয়ায় শিহরিত হয়েছিল ও। রাতে বিয়ের অনুষ্ঠানে নিজেকে সাজিয়েছিল কচি কলাপাতা রঙের শাড়িতে। অভির চোখে মুগ্ধতা খুঁজতে অভির পছন্দের রং বেছেছিল তাই নিজেকে সাজাতে। একমাত্র দিদির বিয়েতে অতিথি আপ্যায়নে ব্যস্ত অভি আলাদা করে নজর দেবার সময় পায়নি আর অদিতির দিকে। ঐন্দ্রিলার অনুরোধে তনয় অভি আর অদিতির একটা সুন্দর ছবি তুলে দিয়েছিল, আর সেই ছবি নিয়েই শুরু হয়েছিল বন্ধুদের লেগ পুলিং। ঐন্দ্রিলা বলল, ভাই দুজনকে একসঙ্গে কি দারুণ মানিয়েছে রে, গায়ে হলুদের পর থেকে অদিতি বেশ গ্লো করছে। রাতুল বলল, আইডিয়াটা কিন্তু আমার ছিল, তুই নিজের বলে ঝেপে দিচ্ছিস কেন রে? ঐন্দ্রিলার ঝটিতি উত্তর, মেহেন্দিতে অদিতির হাতে অভির নাম লেখার আইডিয়াটা কিন্তু আমারই ছিল। তনয় ফুট কাটল, এই রাতুল তোরা এসব ছিচকাদুনি বন্ধ কর, বর এসেছে, আমরা তো দিদির পিড়ি ধরবো নাকি? সঙ্গে সঙ্গে সব দল বেঁধে উঠে পড়ল। রাতুল ফুট কাটল, হ্যাঁ এই ব্যাটা অভি আমাদের খাটিয়ে নিল, আজ দিদির বিয়ের পিড়ি ধরব, দুদিন পর ওনার নিজের বিয়ের পিড়িও আমাদেরই ধরতে হবে। অদিতি দুম করে একটা কিল বসিয়ে দিল রাতুলের পিঠে, কিন্তু যার চোখের সামনে এসব ঘটে গেল সে এত সহজে মেনে নিতে পারল না এই ঘটনাগুলো। তানিশা এসেছিল ওর সবচেয়ে দামি লেহেঙ্গাটা পরে, যেটা ও বাবার কাছে বায়না করে কিছুদিন আগেই কিনেছিল। অভিদার দিদির বিয়ে বলে কথা, স্পেশাল ড্রেস তো লাগবেই, সব থেকে সুন্দর লাগতে হবে তাকে সেই দিন, এমন সুন্দর যে অভি চোখ ফেরাতে পারবে না তার থেকে। একটা দামি লেহেঙ্গার জন্য বেশ অনেক টাকা দরকার, বাবার ব্যবসা ভালো চলে না, কিন্তু লেহেঙ্গার জন্য তার অনেকগুলো টাকা চাই। বাবাকে রাজি করানোর একমাত্র উপায় ছিল হাঙ্গার স্ট্রাইক। লেহেঙ্গার সাথে মানানসই মেকআপে তানিশাকে আজ বেশ আকর্ষণীয় লাগছে, সেটা তার দিকে তাকানো প্রতিটা পুরুষের মুগ্ধ দৃষ্টি বলে দিচ্ছে। কিন্তু আজ কাঙ্ক্ষিত পুরুষের মুখ থেকে মুগ্ধতার বাণী শুনবে বলে সে এসেছে। আজ অভিদাকে দিয়ে নিজের মনের কথা বলাতেই হবে। একটু আগেই যখন চোখাচোখি হলো অভিদার সাথে, তখন অভিদার চোখের মুগ্ধতা তার নজর এড়ায়নি, কিন্তু অভিদা যে স্বীকার করতে ভয় পায় মনের কথা, তাই আজ একটু নিভৃতে অভিদার সঙ্গে কথা বলবে ভেবেছিল। আজ তানিশার দিকে তাকালে অভিদা তাকে ভালোবাসা নিবেদন না করে যেতে পারবে না, আর আজকের পর থেকে অভিদা শুধু তার অভি। কিন্তু অভিদার কলেজের বন্ধুদের কথা শুনে মনে হলো এই অদিতি নাকে সে নিজেকে অভিদার বউ ভাবতে শুরু করেছে। তবে কি ওদের মধ্যে কিছু আছে? তানিশা ঘুণাক্ষরে টের পায়নি অভিদা আর অদিতির ব্যাপারে। না না, এমন তো হতেই পারে না, ওদের মধ্যে কিছু থেকে থাকলেও তানিশার মতো সুন্দরীকে অভি কিছুতেই ফেরাতে পারবে না। তানিশার মতো সুন্দরীর পাশে এই অদিতি কিছুই নয়। তানিশা দৌড়ে গেল অভির কাছে, ভিড় ঠেলে অভির কাছে পৌঁছতে পৌঁছতে যেন এক যুগ লেগে গেল ওর। অভিদা, একবার বাইরে চলো, তোমার সাথে কথা আছে আমার। তানি, আমার দিদির বিয়ে, এক্ষুনি বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তোর মনে হয় এখন আমার কথা বলার মতো সময় আছে? প্লিজ অভিদা, মাত্র 5 মিনিট। তানি, তোর বন্ধুদের সাথে কথা বল, আমি এখন বিজি, আর হ্যাঁ খেয়ে যাস। অভি আবার ব্যস্ত হয়ে পড়ল অতিথি আপ্যায়নে, কিন্তু তানিশার জ্বলন্ত দৃষ্টি চোখ এড়ালো না রাতুলের। ভাই, মেয়েটা কে রে, সাইকো নাকি? আমার ছাত্রী, সাইকো কেন হবে? না, আচরণ দেখে তো সেরকমই মনে হলো। তোকে ওরম ডাকাডাকি করছিল কেন? ও একটু অবুঝ, ওরকম করেই কথা বলে, বাদ দে, বাচ্চা মেয়ে, তুই বাকিদের নিয়ে মণ্ডপের দিকটায় যা। রাতুল আর কথা না বাড়িয়ে চলে গেল, কিন্তু অভির বুকে রক্তক্ষরণ হতে লাগলো কি এক অজানা কারণে। রাজকুমারীকে কি বেশি দুঃখ দেওয়া হয়ে গেল? মেয়েটা বোঝে না ওর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে অভিকে কতটা কষ্ট করতে হয়। মেয়েটা এখনো 18তেই পড়েনি, ও যে আকর্ষণকে ভালোবাসা ভেবে নিচ্ছে, কিন্তু অভির তো আকর্ষণ নয়, রীতিমতো ভালোবাসা আছে ওর প্রতি। তানিকে দূরে ঠেলে রাখতে কত কষ্ট হচ্ছে অভির, তা যদি একবার মেয়েটা বুঝতো। এরপর বিয়ে, যজ্ঞ, 7 পাক, সিঁদুর দানে তানিশাকে আর দেখতে পায়নি অভি। বাবার সাথে সাথে থেকেছে সারাক্ষণ। দিদির পাশে পাশে ছায়াসঙ্গীর মতো ছিল অদিতি আর ঐন্দ্রিলা। রাতুল আর মনোময় ক্যাটারিংয়ের দিকে, তনয় গেছে বাসর ঘরের দিকটা দেখতে। সত্যি ওদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ফোনটা এলো প্রায় রাত 11:30 নাগাদ। বিয়ে পর্ব মিটে গেছে, সবাই বাসরের আলোচনা করছে। অভি বাবা মাকে ডাকতে যাচ্ছিল খাবার জন্য। তানিশার বাবার নম্বর থেকে ফোন। অভি একটু চিন্তায় পড়ল,
সেই ঘটনার পর থেকে ওকে আর দেখেনি। এত ব্যস্ততায় খোঁজও নেওয়া হয়নি ঠিক করে। তবে কি তানিশা বাড়ি পৌঁছয়নি? ফোনটা ধরতেই হুড়মুড় করে ভেসে এলো তানিশার বাবার আকুতি। অভি, তুমি কোথায়? তানিশা ওর হাতে শিরা কেটে ফেলেছে। মানে? কখন? জানি না, এসে একা একা ঘরে ছিল। ওর মা ডাকতে গিয়ে দেখে এই অবস্থা। বিটি রোডে নার্সিংহোমে নিয়ে এসেছি। কাজ ছিল আর তোমার নাম করছিল। তুমি কি একবার আসবে? অভির শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মেয়েটা এত সাংঘাতিক স্টেপ নেবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। ফোন ছাড়ার আগে শুধু বলতে পারল, আমি এক্ষুনি আসছি। যাবার আগে তনয়কে শুধু একবার বলল, এমার্জেন্সি, প্লিজ এদিকটা সামলে নিস। পাড়ার একটা ছেলে বাইকে করে ছেড়ে দিল ওকে নার্সিংহোমে। অভিকে দেখে তানিশার মা হাউ হাউ করে কেঁদে উঠল। আমার মেয়ের সাথে এরম করো না, তানি ছাড়া কেউ নেই আমাদের। মানে? আমি কিছুই বুঝতে পারছি না। তানির ঘরে তোমাকে লেখাই চিঠিটা ছিল। অভিদা, আজকে তোমার বাড়ি না গেলে জানতে পারতাম না যে তুমি অদিতিকে ভালোবাসো আর ওর জন্য আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছ। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমাকে অন্য কারোর সাথে দেখার থেকে মরে যাওয়া ভালো। সুখে থেকো অদিতিকে নিয়ে। তোমার তানি। অভি আকাশ থেকে পড়ল। বলে কি মেয়েটা? অদিতিকে চিনল কোথা থেকে? আর এসব আবোল তাবোল কি লিখেছে? আপাতত মেয়েটা সেরে উঠুক, পরে ভাবা যাবে এসব নিয়ে। ডক্টর জানালেন চিন্তার কিছু নেই, তবে তানির মা বাবাকে বেশ বকাবকি করলেন মেয়ের খেয়াল রাখে না বলে। এও বললেন ডক্টর যে সুইসাইড কেসে পুলিশ ডাকা উচিত ছিল ওনার, শুধুমাত্র ওর বাবার সম্মানের কথা ভেবে উনি সেটা করেননি। তানিশার বাবা বারবার হাত জোর করছিলেন, এমন ভাব যেন মেয়ের কৃতকর্মের জন্য উনি ক্ষমা চাইছেন। আর পাশে দাঁড়িয়ে মরমে মরছে অভি। সে রাতটা নার্সিংহোমেই কাটল অভির। তানির জ্ঞান আসার পর এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চায়নি ওকে। বাড়িতে জানিয়েছিল এক স্টুডেন্ট খুব অসুস্থ, এক্ষুনি ছেড়ে আসতে পারবে না। দিদির বাসর একমাত্র ভাইকে ছাড়াই হলো। অদিতি একবার ফোন করেছিল, ধরতে পারেনি অভি। মেসেজ এলো, তোকে আমরা খুব মিস করছি অভি, দিদিও খালি তোকে খুঁজছে, একটু ম্যানেজ করে আয় না প্লিজ। ফোনটা সাইলেন্ট মোডে রাখলো অভি। ওর একটা হাত শক্ত করে ধরে আছে তানি। এত ভালোবাসে ওকে, শুধুমাত্র ওকে হারিয়ে ফেলার ভয়ে মৃত্যুতে অবধি ছুঁয়ে এলো। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েনি অভি। তানির বাবা মার সামনে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে ও। ওর জন্যই একমাত্র আদরের মেয়েকে হারাতে বসেছিল ওরা। তানির কোমল মন সহ্য করতে পারেনি অভির রূঢ় প্রত্যাখ্যান। এতটাই ভালোবাসে অভিকে। ভোর রাতে তানি ঘুমিয়ে পড়ার পর অভি গিয়ে দাঁড়ালো তানির বাবার সামনে। ভেঙে পড়া মানুষটির হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, চিন্তা করবেন না, তানির আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এখন আমি বাড়ি যাচ্ছি, ওখানে যাওয়া খুব প্রয়োজন। তানিকে বলবেন আমি আবার আসবো ওর কাছে। অভি যখন বাড়ি ফিরল তখন অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে, আর অভিও এক ধাক্কায় অনেক বড় হয়ে গেছে। অনেক দায়িত্ব যে এখন ওর কাঁধে। সেদিন থেকে তানিশার সব দায়িত্ব অভি নিয়ে নিয়েছে। তানিশার মা বাবাও তানিশার খুশিতে খুশি। অভির মতো দায়িত্ববান সৎ ছেলে আর কটাই বা পাওয়া যায়? যে মেয়ে লেখাপড়া থেকে দূরে পালাতো, অভির কথায় সে আজ পড়াশোনা করে মন দিয়ে। অভির বাড়িতে পরিস্থিতি অনেক বদলেছে। তানিশার কথা জানার পর বাড়ির সবাই ক্ষুব্ধ। বাবাও খুব আশাহত। একমাত্র ছেলের এরকম ভাবনা চিন্তা মেনে নিতে পারছেন না উনি। জাতপাতের ব্যাপারে কোনোদিনই বিশ্বাসী নন, কিন্তু এদের সাথে যে স্ট্যাটাসের বিস্তর ফারাক। অভিকে নিয়ে কত স্বপ্ন ছিল তার। অভি নামজাদা ইউনিভার্সিটি থেকে রিসার্চ করবে, দেশজোড়া খ্যাতি হবে তার। কিন্তু অভি যে নিজের পড়াশোনা বাদ দিয়ে ওই মেয়েটির গার্জেন হয়ে ওঠার দিকে নজর দিচ্ছে বেশি। চিন্তায় আজকাল ঘুম আসে না রাতে। সারা রাত বাইরে পায়চারি করেন আর শুনতে পান ছেলের ঘর থেকে ফোনালাপ ভেসে আসছে। একটু একটু করে নিজের ছেলের ধ্বংসের পথে যাওয়া উনি আর দেখতে পারেন না নিজের চোখে। অভির মায়ের অবস্থা আরও খারাপ। বেহায়া মেয়ে তাদের বাড়িতেই আসে, এটা জেনেও যে এ বাড়ির কেউ তাকে পছন্দ করে না। মেয়েটা ঘরে এলেই অভি দরজা বন্ধ করে দেয়। মায়ের মন সবই বোঝে, কিন্তু আঁচল চাপা দিয়ে কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। ছেলে যে বয়স হয়ে গেছে। অভির দিদি বাড়ির এই পরিস্থিতি সহ্য করতে পারে না আর। আদরের ভাইও এখন বিরক্ত হয় দিদি ফোন করলে। দিদিকে বলে, তুই কতটুকু চিনিস তানিকে যে আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার অন্যের মেয়েকে চেনার দরকার নেই, আমি আমার ভাইকে চিনি। ও তোকে ফাঁসাচ্ছে ভাই, তুই নিজের পড়াশোনা ভুলে ওর পেছনে পড়ে আছিস। প্লিজ দিদি, তুই আমাকে জ্ঞান না দিয়ে নিজের সংসারে মন দে, আমি ঠিক শর্ট আউট করে নেব নিজের লাইফ। দিদি ফোন করে অদিতিকে।
অদিতি, ভাইকে বোঝা তোরা, ও তো নিজেকে শেষ করার পথে এগিয়ে যাচ্ছে। দিদি, তুমি আমাকে কেন ফোন করলে? তনয় বা রাতুল ওর বেশি ভালো বন্ধু। আমার মনে হয় ওরা অনেক ভালো বোঝাতে পারবে ওকে। ওর থেকে ভালো কে বোঝে আমার ভাইকে? নিজের ভালোবাসাকে এভাবে যেতে দিচ্ছিস? যে ভালোবাসা আমার ছিল না তাকে শুধু শুধু আটকে রেখে লাভ কি? ভালোবাসার জন্য আত্মসম্মান খোয়াতে আমি রাজি নই দিদি। মানে? মানে? দিদি, তুমি হয়তো জানো না যে অভি আজকাল কলেজে খুব ইরেগুলার। যে অভির কাছে আমরা অফ টাইমে পড়া বুঝতাম, সেই অভির নাকি আজকাল পড়া কিছু মাথায় ঢোকে না। নেক্সট ইয়ার আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, সবাই কিছু না কিছু ভাবছে এবার কি করবে। অভি সেখানে দিশাহীন, অথচ প্রথম দিন থেকেও মাস্টার্স করে রিসার্চ লাইনে যাবার কথা ভাবত। যাকগে সেসব কথা। লাস্ট উইক ও ইম্পর্টেন্ট একটা ল্যাব মিস করলো। রাতুল অনেকবার কল করেছিল ওকে। আজকাল ফোন সব সময় ব্যস্ত ওর, পরে কল ব্যাকও করে না। আমার খুব চিন্তা হতো ওর জন্য, তো সেদিন রেগে মেগে ওকে বকবো বলে ফোন করলাম। তারপর যা শুনলাম সেটা আর তোমার না শোনাই ভালো, সহ্য করতে পারবে না। না তুই বল, আমিও শুনি ভাইয়ের কত অধঃপতন হয়েছে। আমি বিকেলে যখন ফোন করলাম তখন অভি মেয়েটার বাড়িতে ছিল। আমি রাগের মাথায় বললাম, অভি তুই কি করছিস বলতো? তোর কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? কলেজে আসছিস না, ল্যাব করছিস না, সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, তোর কি কোনো টেনশন নেই? অভি কিছু বলার আগে মেয়েটা ফোনটা নিয়ে আমাকে বলল আমি নাকি ওদের খুব পার্সোনাল মুহূর্তে ফোন করে বিরক্ত করছি। এখন অভি নাকি কথা বলার মতো অবস্থায় নেই। তারপর ফোনটা কেটে গেল। আমি হতবাক হয়ে বসেছিলাম। ঘোর কাটলো ফোন বাজতে। দেখলাম অভির ফোন, তুললাম। অভি বলল, শোন অদিতি, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমি কোথায় যাব না যাব তার কৈফিয়ত তোকে নিশ্চয়ই দেব না। আমি বললাম, অভি তুই কিন্তু বিশাল ভুল করছিস ওই মেয়েটার পাল্লায় পড়ে। অভি তখন আমাকে রীতিমতো শাসানোর ভঙ্গিতে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওই মেয়েটা আমার উডবি ওয়াইফ, আমি ওর নামে কিছু শুনবো না। সামনের বছর ওর 18 হলে আমরা বিয়ে করছি, আর কিছু জানতে চাস তুই? আমি ফোন রেখে দিলাম। দিদি, অভিকে আমরা হারিয়েছি। আমি যে অভিকে ভালোবেসেছিলাম সেই অভি আর নেই। এরপর মা দিদির শত কান্নাকাটি, বাবার চোখ রাঙানি, বন্ধুদের এড়িয়ে যাওয়া, কোনো কিছুই চোখে পড়েনি অভির, কারণ প্রেম যে অন্ধ। তানির নেশা দৃষ্টিশক্তির পাশাপাশি বোধশক্তিও বুঝি লোপ করে দিয়েছিল অভির। গ্র্যাজুয়েশনে খুব খারাপ রেজাল্টের পর বাবার সঙ্গে রোজ ঝগড়া লাগতো। শেষে যেদিন অভি বেরিয়ে গেল বাড়ি থেকে, বাবা একটাই কথা বলেছিল, মোহ অতি সাংঘাতিক বস্তু, খুড়োর কলের মতো দৌড় করাবে সারা জীবন। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার শীঘ্রই মোহ ভঙ্গ হোক। এর পরের সংগ্রামটা খুব সহজ ছিল না অভির। কলেজের শেষ বছরটা মেসে ভাড়া থাকতো। মেসে ব্যাচ পড়ানো সম্ভব ছিল না বলে এক পুরনো স্টুডেন্টদের বাড়ি পড়ানোর ব্যবস্থা করেছিল। অভির থেকে তার বাবা মা টাকা নিতেন না, কারণ ওদের ধারণা ছেলের উচ্চ মাধ্যমিকে অঙ্কে 100 পাবার পুরো ক্রেডিটই অভির। তাই এই বিপদের দিনে তারা অভির আপনজনের মতোই তার পাশে থাকবেন। আর ছিল অভির হন্যে হয়ে চাকরির খোঁজ। তানিশা রোজই কান্নাকাটি করত, আর ভালো লাগে না আমার, এবার আমাকে নিজের কাছে নিয়ে চলো। অভি রোজ বোঝাতো, এই তো শোনা, আর কদিন, চাকরি পেয়ে গেলে তোমাকে বিয়ে করব আমি। আমরা কিন্তু বিয়ের পর বিদেশে যাব হানিমুনে। হেসে উঠত অভি তানির আবদারে। হাসছো কেন? বিয়ের পর আমরা কিন্তু বড় বাড়িতে থাকবো, আর আমি অনেক শপিং করব। অভি ভাবত এখনো 18 বছরই হয়নি মেয়েটার, খুবই শিশু সুলভ আচরণ, অনেক মানুষ করতে হবে মেয়েটাকে, অনেক ধৈর্যের প্রয়োজন, রেগে গেলে চলবে না। অভি বলতো, সব হবে বাবু, আমি পড়াশোনা করি, চাকরি পেতে হবে যে ভালো, না হলে আমার মহারানীর আবদার রাখবো কি করে। অনার্সে এত কম নম্বর নিয়ে চাকরি পাওয়া সহজ ছিল না বই কি। কলেজের বন্ধুরা যখন মাস্টার্সের জন্য চেষ্টা করছে, ও তখন প্রাণপণে সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে। তনয়রা কেউ আর যোগাযোগ করে না। অভিকে কলেজে দেখলেও এড়িয়ে যেত তারা। অদিতিকে অপমান করেছে বলে বাকিরাও কথা বলতো না ওর সাথে। তানি ঠিকই বলে, অদিতি হলো বিষধর সাপ, সব বন্ধুদের মন বিষিয়ে দিয়েছে ওর ব্যাপারে। এরাই একদিন অভির থেকে পড়া বুঝতে আসতো, আজ যেন চিনতেই পারে না। বন্ধুদের আর কি দোষ, নিজের বাবা মা যখন ওকে একটাও ফোন করে না। এত জেদ বাবার, ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে তবু তানিকে মেনে নেয় না।
এক দিদি আছে যে অভির শত অপমান করা সত্ত্বেও ফোন করে খোঁজ নেয়, কিন্তু সেই দিদিও বোঝে না যে অভি তানিকে কতটা ভালোবাসে। দিদি একবার তানির বাড়িতে গিয়ে তানির মাকে পর্যন্ত অপমান করে এসেছিল। তানি অভিকে তখন নিজের মাথার দিব্যি দিয়েছিল যে অভিও দিদির শ্বশুর বাড়ি গিয়ে জামাইবাবুকে অপমান করে আসবে, না হলে তানির মরা মুখ দেখবে। অভি সেটা আর করতে পারেনি। অনেক মেহনত করে তানিকে বুঝিয়েছিল, শেষে কথা দিয়েছিল যে দিদির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তানির সামনে দিদির নাম্বার ব্লক লিস্টে ফেললে তবেই ওর শান্তি হয়েছিল। এর মধ্যে তানির বাবাও খুব অসুস্থ হয়ে পড়ছিলেন, দোকানে ঠিকমতো বসতে পারতেন না। ওনার ধারণা হতে লাগলো যে উনি বেশি দিন বাঁচবেন না। তাই ওনার ইচ্ছায় তানিশার 18 বছরের জন্মদিনে দুজনের এনগেজমেন্ট হয়ে গেল। ঠিক হলো অভি ভালো চাকরি পেলে বিয়ের ডেট ফাইনাল হবে। মুখে রক্ত তুলে চাকরি খোঁজা শুরু করলো অভি। রাজকুমারীর আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না যে। আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর তানিকে কলেজে ভর্তি করালো অভি। সে চায় তার রাজকুমারী সব দিক দিয়ে এগিয়ে যাক, সেও নিজের পায়ে দাঁড়াক। এরকমই এক সংগ্রামের দিনে অভির দেখা হয় সাম্যর সঙ্গে। সাম্য ওর স্কুল বেলার বন্ধু ঠিক নয়, বরং সহপাঠী ছিল। অভি ছিল বরাবর প্রথম 10-এর মধ্যে, আর সাম্য খুব মাঝারি মানের ছাত্র। স্কুল ছাড়ার পরে কখনো দেখাও হয়নি দুজনের সেভাবে। সরকারি চাকরি পাবার আশা ছেড়ে অভি যখন প্রাইভেট কোম্পানিগুলোতে ইন্টারভিউ দেওয়া শুরু করেছে, সেরকমই একদিন ব্যর্থ সন্ধ্যায় অভি মেসে ফিরছিল। মেট্রোয় দেখা সাম্যর সাথে। সাম্যই এগিয়ে এলো। আরে অভিরূপ না, কেমন আছিস? আরে সাম্য যে, কতদিন পর। স্কুলের পর হয়তো এই প্রথম দেখা হলো। হ্যাঁ সত্যি, লং টাইম। কি করছিস এখন? সরকারি চাকরি নিশ্চয়ই। তুই তো জুয়েল ছেলে বরাবর, স্যারদের চোখের মণি। সাম্যর প্রশংসায় খুশি হবার বদলে কুকড়ে গেল অভি। না রে, সেরকম কিছু না। জেনারেল ক্যাটাগরিতে সরকারি চাকরি কি আর অত সহজে হয়? চেষ্টা করে যাচ্ছি। ওই তোর কথা বল, হ্যান্ডসাম হাঙ্ক, সব মেয়েরা তোর ফ্যান ছিল। এখনো একই রকম মডেলিং করছিস নাকি? হাহা, পাগল নাকি? কে চান্স দেবে আমাকে? ওই আইটিতে আছি। আইটি? বিশাল ব্যাপার তো। ধুর, খাটনিটাই বিশাল। বাবার কথায় ইঞ্জিনিয়ারিং পড়ে নিলাম, তারপর এই জব। দেখি ভাবছি মাস্টার্স করে নেব, জব বোরিং লাগছে। ও আচ্ছা, খুব ভালো। আসি কেমন? আমার স্টেশন আসছে। ও, তোরা বাড়ি চেঞ্জ করেছিস নাকি? না হলে তো আমাদের একই স্টেশনে নামার কথা। না রে, আমি মেসে থাকি, পড়াশোনার সুবিধা হয়। ওকে ভাই, তুই ফোন নংটা দে তো। সেই ফোন নং এক্সচেঞ্জ, আর তারপর সাম্যর সাথে যোগাযোগ শুরু হলো অভির। বা বলা ভালো, সাম্যই যোগাযোগ করতো অভির সাথে। প্রথম অভি এড়িয়ে যেত সাম্যর ফোন আসলে। স্কুলে ওর থেকে কম নম্বর পাওয়া সহপাঠী আজ ওর থেকে সফল, সেটা মেনে নিতে খুব অসুবিধা হতো। সাম্য কিন্তু দমেনি, ও পুরোপুরি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। অফিস শেষে ঠিক খোঁজ নিত অভির। একসময় বন্ধু স্বজন বিচ্ছিন্ন অভি সমর্পণ করেছিল নিজেকে সাম্যর কাছে। সাম্যর জন্মদিনে এক পাবে গিয়ে নেশাতুর হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল সব দুঃখের কথা। সেদিনই আলাপ হয়েছিল সাম্যর আর এক বন্ধু রাহুলের সাথে। সাম্য আর রাহুল কাঁধে হাত রেখেছিল অভির। কথা দিয়েছিল যে অভির প্রেম কাহিনী ওরা অসফল হতে দেবে না। অভি আবার ফিরে পেয়েছিল বন্ধুদের। ওরা ঠিক তনয়, রাতুল বা মনোময়ের মতো নয়। ওরা সবসময় কেরিয়ার করে পাগল ছিল। আসলে পড়া বোঝার জন্য ওরা অভিকে ইউজ করত। ওরা কখনই ওর আসল বন্ধু ছিল না। না হলে অদিতির মতো মেয়ের কথায় ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দিত না। আবার গ্র্যাজুয়েশনে অদিতির ফার্স্ট ক্লাস সেকেন্ড হবার কথা মনোময় ওকে মেসেজ করেছিল। বাকিরা মানে রাতুল, তনয়, ঐন্দ্রিলা আর মনোময় নিজেও নাকি দারুণ রেজাল্ট করেছিল। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, এরা নাকি বন্ধু। আর অদিতি কলেজে শুধু জ্ঞান দিত। ওর থেকে কলেজ টপারের শিরোপা ছিনিয়ে নিজেকে নিশ্চয়ই এখন কেউ কেটা মনে করে। যা করে করুক, তানি চোখে আঙুল দিয়ে না দেখালে অভি কোনোদিনও ওদের আসল চেহারা জানতে পারত না। অভি, রাহুল আর সাম্য এখন রোজই প্রায় দেখা করে। সাম্যর এক পছন্দের পাবে। অভি একটু সংকোচে থাকে, ওর বিল মেটানোর ক্ষমতা নেই বলে। সাম্য বলে, চাপ নিস না ভাই, তোর বিয়েতে খাওয়াস আমাদের ভালো করে। অভি তানির ফটো দেখায় ওদের। সাম্য বলে, ভাই বৌদিকে তো দারুণ দেখতে, আমাদের সাথেও আলাপ করা। অভি বলে, নিশ্চয়ই করাবো রে, অলরেডি তোদের গল্প করি ওকে, ও তোদের সাথে দেখা করতে চায়।
এদিকে তানিশাও খুব চাপ দিতে শুরু করে অভিকে বিয়ের জন্য। তানিশার এখন কলেজের ফার্স্ট ইয়ার। তানি চেয়েছিল এয়ার হোস্টেস হবার ট্রেনিং নিতে, ছোট থেকে ওর খুব ওড়ার শখ। অভি ওকে কথা দিয়েছে গ্রাজুয়েশনের পর কিছু একটা ব্যবস্থা করবে ওর ট্রেনিংয়ের। তানির বাবা মারও ইচ্ছে বিয়েটা হয়ে যাক, কিন্তু শুধু টিউশনের টাকায় কি আর বিয়ে করা যায়? আর বিয়ের পর তানিকে রাখবেই বা কোথায়? ও নিজেই তো মেসে থাকে। তানির ছোটখাটো ইচ্ছেগুলো আজকাল পূর্ণ করতে পারে না অভি। সেদিন তানি বলল ওর একটা ল্যাকমির নিউড কালারের লিপস্টিক দরকার। বায়না করছিল অভির কাছে খুব, কিন্তু দাম দেখে অভি পিছিয়ে গেল। এছাড়াও এনগেজমেন্টের দিন তানির পছন্দের ডিজাইনার ড্রেস অবধি কিনে দিতে পারিনি ও। রাজকুমারী বহুদিন মুখ ফুলিয়েছিল, ওর মান ভাঙাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অভি যেদিন ভালো একটা চাকরি পাবে সেদিন তানির সব অপূর্ণ আশা সুদে আসলে মিটিয়ে দেবে। শুধু একটা ভালো চাকরি চাই, ভালো স্যালারি, যাতে অভি সসম্মানে তানিকে বিয়ে করে নিজের কাছে নিয়ে আসতে পারে। পাবের আড্ডায় রাহুল বহুবার বলেছে ওর বাবার গার্মেন্টসের বিজনেস। অভি চাইলে চাকরি করতে পারে ওর বাবার ফ্যাক্টরিতে, টাকাও ভালোই পাওয়া যাবে। কিন্তু অভি সযত্নে ওর অফার এড়িয়ে যায়। একদা রিসার্চ করার স্বপ্ন দেখা অভির গার্মেন্টসের বিজনেসে জুড়তে মানে লাগে বই কি। এদিকে কোনো এক বন্ধুর পাল্লায় পড়ে তানি জেনেছে আজকাল কাপলরা নাকি লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। তানিরও ইচ্ছেও নিজের লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। অভি রাজি না হওয়ায় দুদিন ফোন তোলেনি রাজকুমারী। পাবে বসে দুঃখ প্রকাশ করতে সাম্য বলল, ভাই আমরা থাকতে তোদের লাভ অ্যানিভার্সারিতে কোনো বাধা আসবে না। কিন্তু ভাই পয়সা নেই, আর তানিও বুঝতে চায় না। আরে আমরা কবে কাজে আসবো? না ভাই না, এমনিতেই তোরা পাবের বিল পে করিস, আর টাকা নিতে পারবো না আমি তোদের থেকে। ভাই চিল কর, আমরা তোকে টাকা দিচ্ছি না, বন্ধু হিসাবে আইডিয়া তো দিতে পারি নাকি? ব্যাক বেঞ্চার ছিলাম বলে সেটা নিবি না? ভাই প্লিজ এসব বলে আর ছোট করিস না, এমনিতেই আমার মন টন ভালো নেই। ওকে ওকে ব্রো, কাল সানডে, আমারও ছুটি। বৌদিকে সারপ্রাইজ দিবি কাল তুই আমার সাথে গিয়ে। আমি ড্যাম শিওর যে বৌদি আর তোর মিটমাট হয়ে যাবে। মানে আর তোকে বুঝতে হবে না পড়াকু পাবলিক, শুধু প্রেম করে গেলি ভাই, মেয়েদের খুশি করতে শিখবি কবে? শোন, কাল সকালে ভালো করে শেপ টেপ করে ভালো জামা পরে রেডি থাকবি। আমি 10টায় আসবো তোকে পিক করতে। নো মোর কোশ্চেন। কাল দেখা হচ্ছে। বন্ধু হতো ऐसा। দেখ ভাই ঠিক টাইমে এসে গেছি। মেসের সামনে দাঁড়ানো অভিকে বলল সাম্য। হার্লি ডেভিডসনের বাইকে আর রেবানের সানগ্লাসে জিম করা সাম্যকে ঠিক তানির ফেভারিট হিরো দেবের মতো লাগছে। কিরে ভাই রাজকুমারী তোর, তুই হাদার মতো টাইম ওয়েস্ট করছিস কেন? আর এরম কাকুমার্কা জামা পরেছিস কেন? মনে হচ্ছে যেন গার্লফ্রেন্ডের সাথে নয় কাকা শ্বশুরের সাথে দেখা করতে যাচ্ছিস। নে চল ওঠ, শপিং করতে হবে আমাদের। বাইকে উঠে বসলো অভি, বলল কি শপিং আবার? ভাই এবার আমি বুঝেছি বৌদি কেন রেগে যায় তোর ওপর। আরে কিছু তো গিফট কিনবি। আমি আগেই বলেছি সাম্য, আমার টাকা নেই। শোন, মেয়েরা অল্পেই খুশি হয়, এর জন্য টাটা আম্বানি হতে লাগে না। আমরা রেড রোজের বোকে কিনবো আর প্রচুর চকলেট। তুই বৌদিকে বাইরে ডেকে নিয়ে হাঁটু গেড়ে বসে ফুলটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করবি আর চকলেট দিবি, দেখবি রাগ গলে জল। এসব পারবো না আমি। তুই তাহলে তানিশার সাথে এরমই ঝগড়া করে থাকবি? যা বলছি শোন, জেদ করিস না। এরপরের ঘটনা সাম্যর প্ল্যান অনুযায়ী হলো। এরম সারপ্রাইজ আর ফুল চকোলেট পেয়ে তানি আনন্দে আত্মহারা। জড়িয়ে ধরেছে অভিকে। সাম্য অনেক ফটো তুলে দিয়েছে ওদের। অভি বলল, তানি এই হলো সাম্য, আমার স্কুলের বন্ধু। আজকের সব আইডিয়া ওরই। তানি বলল, সে আমি বুঝেছি। ওয়ান্ডারফুল সাম্যদা, থ্যাঙ্কস এ লট। তোমার কথা অনেক শুনেছি অভির কাছে। সাম্য বলল, মাই প্লেজার বৌদি। বন্ধুর জন্য বন্ধু করবে না তো কে করবে? বাই দ্য ওয়ে, তুমি ছবির থেকেও সামনাসামনি বেশি সুন্দর। লজ্জায় লাল হলো তানির গাল দুটো। বলল, প্লিজ বৌদি বলে ডেকো না, তা নিয়ে ঠিক আছে। সাম্য বলল, ওকে আমার কাজ এই অবধি ছিল, এবার তোরা তানির পছন্দের রেস্টুরেন্টে যা, আমি বাড়ি ফিরব। তানি বলল, তুমিও আমাদের সাথে চলো না সাম্যদা, খুব মজা হবে। না বাবা, আমার কাবাব মে হাড্ডি হবার কোনো ইচ্ছে নেই। তানি অভির কাছে বায়না করতে লাগলো, এই রাজি করাও না সাম্যদাকে প্লিজ। অভি বলল, চল না সাম্য, আজ আমার রাজকুমারী খুব খুশি আর সব ক্রেডিট তোর। তুই মোটেই কাবাব মে হাড্ডি নোস।
শ্যাম্য বলল, ওকে বস, আমি হলাম লাভ গুরু আর তোমরা আমাকে গুরুদক্ষিণা দেবে। ওর কথায় হাসতে লাগলো সবাই, আর শ্যাম্যর হাসির মুগ্ধতা ছড়িয়ে পড়ল তানির চোখে মুখে। একটা স্বপ্নের দিন কাটালো তানিশা। অভিও খুব খুশি তার প্রাণ প্রতিমাকে এতদিন পর খুশি করতে পেরে। তানিশা চাইনিজ কুইজিন খুব ভালোবাসে, তাই অভি প্ল্যান করেছিল কোনো এক ছোটোখাটো চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাবে। আজ যেন ওর মন খুলে খরচা করতে ইচ্ছে করছিল, কিন্তু শ্যাম্য বলে বসলো, তানির চাইনিজ পছন্দ যখন, চল আজ সবাই মেনল্যান্ড চায়নাতে যাই। অভি জানে এই রেস্টুরেন্টের বিল মেটানোর ক্ষমতা ওর নেই। মনে পড়ল ফার্স্ট ইয়ারে অভি কলেজে টপ করার পর তনয়রা ধরেছিল যে মেনল্যান্ড চায়নাতে খাওয়াতে হবে। অভি বাবার কাছ থেকে টাকাও ম্যানেজ করেছিল, কিন্তু ট্রিটের দিন অদিতি বলল, মেনল্যান্ড চায়নার ট্রিটটা তুই জব পেলে দিস, এটা তো আঙ্কেলের দেওয়া ট্রিট হয়ে গেল। আজ বরং মাসির দোকানের মাংসের ঘুগনি আর পাও খাওয়া। বাকি বন্ধুরা সঙ্গে সঙ্গে অদিতিকে সাপোর্ট করেছিল, আর ওরা হই হই করে গেছিল কলেজের পাশে বিখ্যাত মাসির হোটেলে। হাপুস হুপুস করে ঝাল ঘুগনি খেয়ে ওরা অভিকে অনেক অভিনন্দন জানিয়েছিল। প্রায় পুরো টাকাটাই অভি গিয়ে বাবাকে ফেরত দিয়েছিল, আর হাসতে হাসতে অদিতির গল্প বলেছিল। বাবা সব শুনে মুচকি হেসে বলেছিল, তোমার বন্ধু ভাগ্য খুব ভালো দেখছি। আর দিদি এসে মাকে বলেছিল, মা ডাল মে কুচ কালা হে। মা বাবা দিদির কথা মনে পড়তে অভির চোখটা কেমন জ্বালা জ্বালা করে উঠল। বাবার শরীরটা নাকি খারাপ, কতদিন খোঁজ খবর নেওয়া হয়নি। কিরে, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি রেস্টুরেন্টের ভেতরেও যাবি? শ্যাম্য, বলছিলাম কি, আমরা তো একটু কম দামি জায়গায়ও যেতে পারি নাকি? তুমি নিজে তো নিয়ে যাও না কোথাও, আজ যখন শ্যাম্যদা ট্রিট দিচ্ছে তখন প্লিজ বাধা দিও না। হ্যাঁ অভি, চাপ নিস না, আমি আছি তো। অভির কোনো কথাই ধোপে টিকল না। দামি রেস্টুরেন্টে নামি দামি খাবারের সাথে একটু বেমানান লাগতে লাগলো নিজেকে, কিন্তু তানিশার খুশির জন্য এটুকুও মেনে নিল। সত্যি তো কোনোদিন ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারে না ওকে, না দিতে পারে দামি গিফট। তানি আর শ্যাম্যর বেশ আড্ডা জমেছে। অভি একটু অন্যমনস্ক। হঠাৎ মুঠোফোনটা বেজে উঠল অভির। অদিতি। এ কি, অদিতি ফোন করছে কেন? ওদের তো মুখ দেখা দেখিও বন্ধ ছিল। কি দরকার পড়ল আবার? নাকি আবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অভিকে নিচু করতে চায়? নাকি একেই টেলিপ্যাথি বলে? একটু আগে অদিতির কথা ভাবছিল অভি। ফোনটা কেটে দিল অভি। এখন ধরা যাবে না, সামনে তানিশা, শুধু মুধু ঝগড়া হবে। আবার ফোন এলো, অভি কেটে দিল। কিন্তু আজকে অভির ফোনের দিকে তানিশার কোনো নজর নেই। অন্যদিন হলে কে ফোন করেছে দেখার জন্য পাগল হয়ে উঠত। আজকে সে পুরোপুরি সাম্যতে মজে আছে। তানিকে বাড়ি পৌঁছে দিয়ে অভিকে মেসের সামনে নামিয়ে দিল শ্যাম্য। অভি বলল, তোকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না রে, তুই আজ যা করলি, আমার নিজের ভাই থাকলে হয়তো এতটা করতো না। কি যে বলিস, আমিও এনজয় করেছি তোদের কোম্পানি। তানি খুব মিষ্টি একটা মেয়ে, খুব চঞ্চলও, সামলে রাখিস ওকে। নাইস চয়েস ব্রো। মেসে ফিরে মোবাইলটা চেক করলো অভি। অদিতির মেসেজ, তোকে অনেকবার ফোন করেছিলাম অভি, পরশু মুম্বাই চলে যাচ্ছি, তোর সাথে দেখা করার ইচ্ছা ছিল, তোর সময় থাকলে জানাস। অভি বিরক্তিতে ফোনটা ছুঁড়ে ফেলতে গিয়েও রিপ্লাই করলো, কাল সকাল 10টায় মাসির দোকানে থাকবো। অনেকদিন মাংসের ঘুগনি খাওয়া হয়নি, তো টাইম হলে চলে আসতে পারিস। কতক্ষণ? বেশি না, এই 10 মিনিট। চাপ নিস না, বেকার আমি অঢেল সময়। এভাবে বলছিস কেন অভি? প্রায় 8 মাস পর দেখা হলো। না না, আরও বেশি মনে হয়। হবে হয়তো। তুই বল, হঠাৎ দেখা করবি বললি? মুম্বাই যাবি? মাস্টার্স করছিলি তো, মুম্বাইতে বিয়ে ঠিক হলো নাকি? বলবো সব, চল আগে ঘুগনি অর্ডার দে 2 প্লেট। হুশহাস করে ঝাল পাও আর ঘুগনি খেয়ে দুটো চা নিয়ে বসলো দুজনে মাসির দোকানের পেছনে, জলাটার ধারে, যেভাবে কলেজের দিনগুলোতে বসতো। অভি, তুই মিস করিস না আমাদের? তনয়, রাতুল, মনোময়, ঐন্দ্রিলা, আমাদের সবাইকে? সেই দিনগুলো যখন হই হই করে তো দিদির বিয়ের শপিং করলাম। ওসব মিস করা টরা তোদের মতো টপার লোকদের পোষায়। আমি লুজার মানুষ, আমার ওসব আসে না। কি বলছিস তুই অভি? তুই লুজার? তুই আমাদের টপার ছিলি। শোন, ন্যাকামি করিস না। তুইও জানিস টপার কে হয়েছে ফাইনালি। আর তোর দেখা করতে আসার কারণটা কি? মুম্বাইতে কোনো বিশাল চাকরি করা ছেলেকে বিয়ে করছিস নাকি? তোদের তো এই
লাইফে কোনো চাপ নেই, লেখাপড়া করে টপ করবি আর বড়লোক ছেলে দেখে ঝুলে পড়বি। তোর কত বড় ঘরে বিয়ে হচ্ছে এটা বলার জন্যই দেখা করতে চাইলি তো? এইটুকু বলে উত্তেজনায় হাঁপাতে লাগলো অভি। অদিতি কাঁদছে, ফর্সা নাকটা টকটকে লাল হয়ে গেছে। অভি সেদিক থেকে মুখ ঘুরিয়ে একটা সিগারেট ধরালো। আচ্ছা, এই নেশাটাও ধরেছিস? যা ভেবেছিলাম তার থেকেও বেশি অধঃপতনে গেছিস দেখছি। দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। অফকোর্স নট। তোর বিজনেস নিয়ে তুই থাক। আর তোর থেকে ভালো ব্যবহার এক্সপেক্ট করাই আমার ভুল হয়েছে। তোর অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে। না হলে যে নিজের অসুস্থ মা বাবার কোনো খোঁজ রাখে না, সে আবার বন্ধুদের কথা কি ভাববে? জাস্ট শাট আপ। ইউ শাট আপ অভি। তোকে তানিশা নিজের লেভেলে নিয়ে গেছে দেখছি। দিদি কান্নাকাটি না করলে আমি কখনো আসতাম না। আচ্ছা, তুই আমার অগোচরে আমার ফ্যামিলিকে মিট করিস? হ্যাঁ, ওদের দুর্ভাগ্য যে তুই ওদের ফ্যামিলি। তোর দিদির একটা ছেলে হয়েছে, জানিস সেটা? জানবি কি করে? তানিশার সেবা করা থেকে সময় পেলে তবে না জানবি। তার অন্নপ্রাশন ছিল গত মাসে। তোকে অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তোর মেসের ঠিকানা তোর ছাত্রদের থেকে মনোময় পেয়েছিল, কিন্তু মেসে গিয়ে তোর দেখা পায়নি। শুনেছে তুই নাকি মাতাল হয়ে রোজ অনেক রাতে ফিরিস। লজ্জায় সেগুলো আর তোর বাড়িতে বলেনি। তোর ভাগ্নেকে মামা ভাত কে খাইয়েছে জানিস? তনয়, রাতুল আর মনোময়। তুই তোর বিজনেস নিয়ে বিজি থাক। আর হ্যাঁ, আমি মুম্বাই বড়লোক ছেলেকে বিয়ে করব বলে যাচ্ছি না। মুম্বাই আইআইটিতে জয়েন্ট এমএসসি পিএইচডিতে চান্স পেয়েছি, সেখানেই যাচ্ছি। বড়লোক ছেলে দেখে ঝুলে পড়া অভ্যেস তোর তানিশার থাকতে পারে, আমার নেই। আর হ্যাঁ, আঙ্কেল আন্টির দেখাশোনার কোনো ত্রুটি হচ্ছে না। আমরা সবাই আছি। তুই যে জাহান্নামে গেছিস সেখান থেকে এত সহজে বেরোতে পারবি বলে মনে হয় না। সাবধানে থাকিস। অদিতি চলে যাচ্ছিল, কি ভেবে থমকে দাঁড়ালো। ফিরে এলো মাসির দোকানের সামনে। একটা 100 টাকার নোট দিয়ে বলল, মাসি, একটা ঘুগনি পাও আর চায়ের টাকা কেটে নাও। অভি সিগারেটটা ফেলে পা দিয়ে মারিয়ে এগিয়ে গেল। তুই কি ভাবিস এটুকু বিল মেটানোর ক্ষমতা আমার নেই? আইআইটি পেয়ে ধরাকে সরাজ্ঞান করছিস নাকি? নাকি তানিশার সঙ্গে আমার সম্পর্কটা এত সুন্দর চলছে বলে হিংসে হচ্ছে? আমি কারোর ঘাড়ে ঝুলে পড়ি না। নিজের বিল নিজে মেটানোতে বিশ্বাসী, সেই জন্য শুধু আমার টাকাটা পে করলাম। আর শোন, তোর দেখছি প্রেম, ভালোবাসা, সম্পর্ক এসব নিয়ে মনে অনেক ভুল ধারণা রয়েছে। একটা জিনিস মনে রাখিস, ঠিক বয়সে ঠিক জিনিসটা করা উচিত। প্রেম ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু কেরিয়ার বানানোর বয়স কিন্তু আর ফিরে আসবে না। আমি প্রেম করার বিরোধী কখনোই নই, কিন্তু সব জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। আর কে বলতে পারে, ভুল সময়ে ভুল জিনিসের পিছনে দৌড়ে আমরা হয়তো মানুষ চিনতেও ভুল করি। এই যেমন আমি ভুল করেছিলাম তোকে চিনতে। আমার ভাগ্য ভালো ছিল যে জীবন আমাকে খুব তাড়াতাড়ি সুযোগ দিল মানুষ চিনে ফেলার। অদিতি চলে যাওয়া অবধি দাঁড়িয়ে রইল অভি ওখানে। অপমানের জ্বালায় মুখ চোখ জ্বলছে। মাসির দোকান থেকে জল নিয়ে ঢকঢক করে জল খেলো খানিকটা ছেটালো চোখে মুখে। একটা বাইরের মেয়ে ওর নিজের ফ্যামিলির লোকজনের কথা বলে ওকে ছোট করলো। বাবা অসুস্থ খবর পেয়েছিল, চাকরি খোঁজার চাপে যাওয়া হয়নি। দিদির যে ছেলে হয়েছে সেই খবরটা কেউ দেয়নি ওকে। একমাত্র মামা হিসাবে অন্নপ্রাশনে মুখে ভাত দেবার অধিকারও ছিনিয়ে নিয়েছে কিছু বাইরের লোক। শুধুমাত্র তানিকে মানবে না বলে নিজের মা অবধি ছেলেকে বাড়ি ফিরে আসতে বলেনি। আজ এত কষ্ট ধার কর্জ করে দিন চালানোর কথা ছিল না। অবসরপ্রাপ্ত সরকারি অফিসারের একমাত্র আদরের ছেলে। অভি বহুদিন ভেবেছে এবার বুঝি বাবা মা ডেকে বলবে, ফিরে আয় সোনা, তানিকেই আমরা ঘরের বউ করব। তা নয়, বারবার বলেছে তুই ভুল পথে যাচ্ছিস, এসব ছেড়ে বাড়ি ফিরে আয়। তানিকে ছাড়া কখনো ওই বাড়িতে আর পা রাখবে না অভি। অনেক অপমানিত হতে হয়েছে তানিকে বাবা আর দিদির কাছে। আর সবার হয়ে সম্পর্কের কফিনের শেষ পেরেক আজ পুঁতে দিয়ে গেল অদিতি। অনেক হয়েছে, অনেক অপমান সয়েছে অভি। এবার ওর বদলা নেবার পালা। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ওর। প্রথম ফোনটা করলো রাহুলকে। ভাই, তোর বাবার ফ্যাক্টরিতে কি চাকরি আছে বলছিলি না? আমি ইন্টারভিউ দেব, আমার জবটা চাই। ভাই, তোর মতো টপার ছেলের কি আর এসবে চাকরি পোষাবে? টপার মাই ফুট, এই শব্দটার ওপর ঘেন্না ধরে গেছে আমার। তুই ব্যবস্থা করবি নাকি বল? আরে চড়ছিস কেন? করবো না কখন বললাম? তোকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। তুই এই চাকরির জন্য ওভার কোয়ালিফাইড।
জাস্ট বিকেলে এসে একবার বাবার সাথে দেখা করে যাস। মেনি থ্যাঙ্কস রে। হঠাৎ কি হলো রে? তুই তো এটার জন্য রাজি ছিলি না। এখন রাজি ভাই, টাকার দরকার, বিয়ে করছি আমি খুব শিগগির। এখন রাখি, বাই। বিকেলে ডেট জানিয়ে দেব। তারপর সেকেন্ড ফোনটা করলো তানিশার বাবাকে। কাকু, আপনি আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করুন আজই, পুরোহিতের সাথে কথা বলে আমাকে দুপুরের মধ্যে জানান। এরপরে দিনগুলো ঝড়ের মতো কাটলো। 1 মাসের মধ্যে বিয়ের ডেট ফাইনাল হলো। রাহুলের বাবার ফ্যাক্টরিতে চাকরিও জয়েন করলো অভি। তানিশাকে নিয়ে থাকার জন্য একটা বাড়ি ভাড়া করা দরকার, সেটার ব্যবস্থা করে দিল সাম্য। ওর কাকার বাড়ির একটা অংশ খালি ছিল, খুব একটা বড় ঘর নয় যদিও। সাম্যর মধ্যস্থতায় খুব কম ভাড়াতেই পেয়ে গেল ঘরটা। তানি প্রথমে দেখে নাক সিটকেছিল। এ বাবা, এইটুকু ঘরে কেউ থাকে নাকি? এসি লাগানোর ব্যবস্থা আছে, বাথরুমে শাওয়ার নেই, ডাইনিং রুম কোথায়? এটা রান্নাঘর না বারান্দা? অভি যখন এসব প্রশ্নে জেরবার হয়ে যাচ্ছিল, সাম্য বলল, আমার বাড়ি তো কাছেই, এসির হাওয়া খেতে হলে আমাদের বাড়ি চলে আসবে, আর আমরা সবাই মিলে মাঝে মাঝে জমিয়ে আড্ডা দেব। এখানে থাকতে অসুবিধা কোথায়? সাম্যর কথায় মহারানী নিম রাজি হয়ে সম্মতি দিতেই অভি ঘরটা ফাইনাল করে দিল। তানির বাবার দোকানের অবস্থা তেমন ভালো নয়, তাই বিয়েতে বিশেষ খরচা করতে পারলেন না। অভি রাহুলের বাবার থেকে বেশ কিছুটা ধার করলো, আর সাম্য চেনা জানা লোকের সূত্রে খানিকটা সাহায্য করলো। বিয়ের কেনাকাটা অভি, তানি, সাম্য আর রাহুল মিলেই করলো। ইচ্ছে করে পুরনো ছাত্রদের মারফত বিয়ের খবরটা বাড়িতে পাঠালো অভি। খবর যেতেই মা, বাবা, দিদির পুরনো মেলোড্রামা শুরু হয়ে গেল আবার। অভি সোজা জানিয়ে দিল, যদি ওকে আর তানিকে আশীর্বাদ জানাতে হয় তবে এসো, নয়তো নয়। এও জানিয়েছিল যে অভি নিজেদের থাকার ব্যবস্থা করে নিয়েছে, ফ্যামিলির কারোর হেল্প ওর দরকার হবে না। বন্ধুদের গ্রুপের সবাইকেও বিয়ের খবর জানিয়েছিল মেসেজে, কেউ রিপ্লাই করেনি। করবে কি, হিংসা জ্বলছে সব। এত সুন্দরী বউ পাচ্ছে অভি। সবাই ভেবেছিল প্রেমটা টিকবে না, কিন্তু 70-এর মুখে ছাই দিয়ে বিয়েটা হচ্ছে শেষ পর্যন্ত। অভির তরফ থেকে সাম্য আর রাহুল ছিল কেবল, তানির দিকেও আত্মীয় বেশি ছিল না। বিয়েটা হয়ে গেল। অভি আর তানির এত বছরের প্রেম বিবাহের সফলতা পেল। প্রেম থেকে বিয়ে অবধি যাত্রা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রেমিকার সাথে বিবাহ পরবর্তী সংসার যাপন সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। সেই অধ্যায়ে অনেক ক্ষেত্রে পুরনো কুশীলবদের চরিত্রগুলো একটু অদল বদল হয়ে যায়। অভি আর তানির সংসারেও তার আজ টের পাওয়া গেল বইকি। মাত্র কয়েক মাসেই সদা যত্নবান প্রেমিক অভি পরিণত হয়েছিল খিটখিটে স্বামীতে, আর রাজকুমারী প্রেমিকা তানি পরিণত হয়েছিল এক চাহিদা সর্বস্ব গোয়ার স্ত্রীতে। রান্না বান্না, ঘরের কাজ কিছুই পারত না তানি, সেসব অভি করত। সমস্যা সেখানে ছিল না, সমস্যা তখন হতো যখন অভি খেটে খুঁটে বাড়ি এসে দেখত সাম্যর গিফট দেওয়া ফোনে এক গাদা খাবার উবের ইটসে অর্ডার করেছে তানি। কারণ জিজ্ঞেস করলে বলতো, আজ খুব পিৎজা খেতে ইচ্ছে করছিল, লার্জ পিৎজার সাথে কোক আর গার্লিক ব্রেড নিলে ডিসকাউন্ট দিচ্ছিল বলে ওগুলো অর্ডার করে দিলাম। তোমার কোনো আইডিয়া আছে কত টাকা খরচ করেছো তুমি? এখনো কোম্পানি লোন শোধ করা হয়নি আমার, আর তার মধ্যে এত ফালতু খরচ। কি এমন খরচ হয়েছে? সাম্যদার বাড়ির পার্টিতে এর চেয়ে বেশি খাবার ফেলা যায়। একটা মোবাইলও কিনে দিতে পারো না তুমি। নেহাত সাম্যদা ছিল তাই আমাকে অনারের লেটেস্ট মডেলটা কিনে দিল, না হলে কলেজের বন্ধুদের সামনে আমার নাক কাটা যেত। শোনো তানি, তুমি জানো আমি সবে চাকরি পেয়েছি, মাথার ওপর এত লোন, বাড়ি ভাড়া, আর তোমার পড়ার খরচও আছে। আরও কিছুদিন সময় দাও আমাকে, আর হুটহাট সাম্যর কাছে কিছু বলবে না। আমি তো তোমার জন্যই টাকা জমাচ্ছি। ধুর, তুমি কবে থেকে একই কথা বলো, সব তোমার বাহানা। রাতে আর কিছু খেলো না অভি, শুয়ে পড়ল। তানি কারোর সঙ্গে যেন ফোনে ব্যস্ত হয়ে পড়ল। সারা রাত ফোন আলাপ চলল। সাম্যদের পার্টিতে যেতে যেতে তানি ড্রিঙ্ক করাও শিখেছিল। এতে তীব্র আপত্তি ছিল অভির, কিন্তু সাম্যদের জোড়াজুড়িতে আর তানির বাকি মেয়েদের মতো মডার্ন হবার ইচ্ছে সেই আপত্তি ধোপে টেকেনি। তানির কলেজ যাওয়ার থেকে বিউটি পার্লারে যাতায়াত বেড়ে গেল। অভি কিছু বললেই সাম্যর কাছে কান্নাকাটি করত তানি, আর সাম্য হাসি মুখে টাকা দিয়ে দিত তানির হাতে। এতে যে তানি পরোক্ষভাবে তার স্বামীকেই ছোট করছে সেটা অভি কিছুতেই ওকে বোঝাতে পারত না। তানি মাঝে মাঝে রেগে গিয়ে কান্নাকাটি করত যে এত ছোট ঘরে ও কিছুতেই থাকতে পারবে না, ওকে আরো বড় বাড়িতে রাখতে হবে। অভি তানিকে বোঝাতে বোঝাতে হাল ছেড়ে দিয়েছিল।
ফ্যাক্টরিতে ওভারটাইম করতে শুরু করলো বেশি ইনকামের আশায়। বাড়ি এসে দেখত বই খাতা পায়ের কাছে পড়ে আর মহারানী ফোনে ব্যস্ত। অভির ফিরতে দেরি হলে উবের ইটসে খাবার অর্ডার হয়ে যেত। অভির ধৈর্যের বাঁধ হারালো যেদিন মেট্রোতে পিক পকেট হয়ে গেল। দুর্ভাগ্যবশত অনেকগুলো টাকা ছিল সেদিন ওয়ালেটে, প্লাস এটিএম কার্ডও ছিল। দিশেহারা অভি কোনো এক সহযাত্রীর কথায় ব্যাংকের হেল্পলাইনে ফোন করে কার্ডটা আগে ব্লক করলো, তারপর স্টেশনে নেমে ডায়েরি করলো থানায়। পকেটে একটাও পয়সা না থাকায় অটোয় উঠতে পারল না, হেঁটে আসলো বাড়ি অবধি। রাস্তা থেকে ফোন করলো তানিকে কয়েকবার, ফোন ব্যস্ত। অভি বাড়ি ফেরার সাথে সাথে তানি ঝাঁপিয়ে পড়ল অভির ওপর। খাবার অর্ডার দেওয়া যাচ্ছে না। নিশ্চয়ই তানিকে জব্দ করতে অভি কিছু করেছে এটিএম কার্ডে, কারণ আগের দিনই অনলাইন ড্রেস অর্ডার দেওয়া নিয়ে ঝগড়া লেগেছিল দুজনের। অভি কোনো উত্তর না দিয়ে তানিকে এক ধাক্কা মেরে সরিয়ে ঘরে ঢুকে গেল। বাথরুম থেকে বেরিয়ে শুনতে পেল তানি ফোনে বলছে, আমার আর ভালো লাগছে না সাম্যদা এখানে, তুমি প্লিজ কিছু করো। রাগে অভি রক্ত চড়ে গেল মাথায়। ফোনটা তানির হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে আছড়ে ভাঙতে লাগলো, যতক্ষণ না ওটা 4 টুকরো হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় তানি প্রথমে থতমত খেয়ে গেল, তারপর সদাশান্ত অভির রুদ্রমূর্তি দেখে সিটিয়ে গেল ঘরের কোণে। সে রাতে কেউ আর খাওয়া দাওয়া করল না। পরদিন অফিস যাবার পর থেকে মন খারাপ করতে লাগলো অভির। কি করে সে পারলো তানির সাথে এমন করতে? কি করে অভি এতটা নিষ্ঠুর হলো? ছিছি, এত দুঃখে অভি রেখেছে তানিকে? তানি সব সহ্য করেছিল। কালকের ঘটনার কথা বুঝিয়ে বললেই হতো তানিকে। তানি নিশ্চয়ই বুঝতো, আর তাহলে এই পরিস্থিতি হতো না। সব দোষ অভির। এখনই বাড়ি গিয়ে ক্ষমা চাইবে অভি। তানি নিশ্চয়ই কাল থেকে না খেয়ে আছে। তানির ফোন তো অভি ভেঙে দিয়েছে। ইএমআইতে আগের থেকেও দামি ফোন কিনে দেবেও রাজকুমারীকে। ম্যানেজারকে বলে বাড়ির জন্য বেরিয়ে পড়ল অভি। চারদিকে জামা কাপড়, ওয়াইনের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খোলা শার্টটা খুব চেনা চেনা লাগছে। এত দামি ওয়াইন এখানে কে আনলো? ঘরের ভেতর থেকে নারী পুরুষের কণ্ঠস্বর ভেসে আসছে। এখন একটু ভালো লাগছে সোনা? একটু, অনেক অনেক ভালো লাগছে সাম্যদা। আই লাভ ইউ। লাভ ইউ টু সোনা। আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে? আর ভালো লাগছে না আমার। ভাগ্যিস পুরনো ফোনটা রাখা ছিল, তাই তোমাকে খবর দিতে পারলাম। হ্যাঁ, আর তোমার ফোন পেয়ে আমি অফিস ফেলে দৌড়ে এলাম সোনা। নিয়ে যাব তোমাকে সোনা, খুব শীঘ্রই। ঘরের দরজাটা খুলে দেখার প্রবৃত্তি হলো না আর অভির। মাথাটা ঘুরে গেল। মনে হলো এক্ষুনি বমি হয়ে যাবে। কোনো রকমে ঘর ছেড়ে বেরিয়ে টলতে টলতে পাশের পার্কটায় এসে বসল। ফুসফুসটা ভরে শ্বাস নেবার চেষ্টা করল। মনে হলো যেন কেউ বুকে পাথর বসিয়ে দিয়েছে। তানি এটা কি করলো? আর সাম্য, ওর সবচেয়ে ভালো বন্ধু, কি করে করতে পারলো এমন? জীবনে দুজনকে তো সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। নাকি অদিতি সেদিন যেটা বলেছিল সেটা ঠিক? ও মানুষ চিনতে ভুল করেছে? ভুল ভুল ভুল, সাংঘাতিক ভুল হয়ে গেছে। কাচের টুকরোকে হিরে ভেবে আগলে গেছে এতদিন। সত্যি অদিতি ঠিক বলেছিল। ভুল মানুষ নির্বাচন করে ওর জীবনটাই একটা ভুলে পরিণত হয়েছে। কেন কেন এত বড় ভুল করলো সে? হ্যাঁ, বাবা বলেছিল মোহ। মোহ ছিল তার। তানির মোহে পড়েছিল সে, যেমন তানি এখন সাম্যর মোহে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় ওটা তাহলে বাবার আশীর্বাদই ছিল, যখন বাবা বলেছিল তোমার শীঘ্রই মোহভঙ্গ হোক। এতদিন এটা বাবার অভিশাপ ভেবে এসেছে। বাবা মা দিদির মুখ দেখা বন্ধ করে দিয়েছে। আসল বন্ধুদেরও অপমান করেছে বারবার। সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল অভি, বাবা তোমার কথাই ঠিক, আমার মোহ ভঙ্গ হয়েছে। দূরে পার্কের গেট দিয়ে বেরোতে গিয়ে একটা বাচ্চা ছেলে হোঁচট খেয়ে পড়ল পাথরে। ওর বাবা সঙ্গে সঙ্গে গিয়ে কোলে তুলে নিল। হাত বোলাতে লাগলো চোট পাওয়া জায়গাটায়। অনেক চোট লেগেছে অভিরও। এবার ফিরে যেতে হবে সেই কোলটায়।